শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। আমরা শুরু করবো। আমরা 4P পড়েছি না? 4P আমার টেম হচ্ছে প্লেসমেন্ট বা ডিস্ট্রিবিউশন, তাই না? প্রোডাক্ট, প্রমোশন, প্রাইস এন্ড প্লেস। ডিস্ট্রিবিউশন চ্যানেল, ডিস্ট্রিবিউশন চ্যানেলটা নিয়ে আমরা আলোচনা করবো। তারপরে ব্র্যান্ড, ব্র্যান্ডের ব্র্যান্ড ইমেজ, ব্র্যান্ডটা নিয়ে বেসিক্যালি আজকে একটু বেশি আলোচনা করবো। ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন চ্যানেল। সাপ্লাই চেইন করে একটু আগাই গিয়েছি, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা হলে আমাদের কাভার করছে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে যে যত ভালো, সেই কোম্পানি তত ভালো। যারা অনেক বেশি কেয়ারফুল, একটু এনহ্যান্স হতে পেরেছে, স্পেশালিস্ট তাদের প্রতিষ্ঠানে নিতে পেরেছে, তাদের প্রতিষ্ঠান অবশ্যই ভালো হচ্ছে। এবং তারা দেখবেন যে কম্পিটিশন মার্কেট, সেখানে তারাই ভালোভাবে টিকে থাকে। যেমন আমরা বাজেট ধরে দেখাবো, বাজেট হয়েছে, বাজেটে সিমেন্ট এই সেক্টরগুলোতে কিন্তু অনেক বেশি গভর্নমেন্ট প্রায়োরিটি দিচ্ছে। এবং এখানে বিভিন্ন রকম ছাড়, দেশীয় যে প্রোডাক্ট, ইলেকট্রনিক্স সেগুলোর উপরে ছাড়, এই যে বিষয়গুলো আসছে। স্যার হ্যালো স্যার, ভালো করে শোনা যাচ্ছে না। সবাই কি একই প্রবলেম নাকি শুধু আপনার প্রবলেম? অন্যরা যদি ঠিক মতো শুনতে পায় তাহলে তো আপনার প্রবলেম, আপনার প্রবলেমটা আপনাকে ঠিক করতে হবে। স্যার কথাগুলো স্যার অনেক আস্তে আসতেছে একটু। জি স্যার, শোনা যাচ্ছে না ক্লিয়ার। অন্যদের কথা যেভাবে শোনা যাচ্ছে, আপনার কথা একটু কম লাউড আর কি, সেটাই বলতে চাচ্ছিল। স্যার প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে স্যার, যার কারণে মনে হয় নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে, যার কারণে আমরা শুনতে পাচ্ছি না। এটা হতে পারে। প্রচন্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ, প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে। আর স্যার ঢাকায় তো সমস্যা তারপরেও যাই হোক, আমরা একটু কষ্ট করে শোনেন আর কি, তাছাড়া কিছু করার নেই। প্রাকৃতিক এই যে ব্যাপারগুলো। আর আমি আসলে আজকে ক্লাস নিচ্ছি বাইরে, বাইরে মিনস অফিসে, মানে বাসা থেকে। আজকে একটু অফিসের কাজ ছিল, যার কারণে থেকে গেছি অফিসে। সেখানে এখন অফিসে বসেই ক্লাস নিচ্ছি, যার কারণে অন্য দিনের মতো নাও হতে পারে, একটু ডিস্ট্রাকশন হতেও পারে, কিন্তু শোনা যাওয়ার কথা। আমি কিন্তু আপনাদেরকে শুনতে পাচ্ছি। তার মানে একই তো হওয়ার কথা, ভাইস ভার্সা, তাই না? আমি যদি আপনাদেরকে ভালো শুনতে পারি, আমারটাও আপনাদের ভালো শুনতে পাওয়ার কথা, কারণ হেডফোনটা তো একই। যাই হোক, আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে যে সিমেন্ট সেক্টর বা রড স্টিল, এই যে সেক্টর, এই সেক্টরগুলোর উপরে যে প্রায়োরিটি দেওয়া হচ্ছে বা ইলেকট্রনিক্স, এগুলোর উপরে ভালো ইয়ে দিয়েছে। এগুলো দেখেন, এগুলো সবই সাপ্লাই চেইন মানে ওয়েল ডিস্ট্রিবিউশন চ্যানেল হলে এরা সবাই ভালো করতে পারে এবং ভালো করে। ডিস্ট্রিবিউশন চ্যানেল যেমন সিমেন্টের পুরো
র ম্যাটেরিয়ালস গুলো কিন্তু বাইরে থেকে নিয়ে আসতে হয়, তাই না? সিমেন্ট সেক্টরে জব করে এরকম তো আছে, সে তার কাছ থেকে আমরা একটু এই অভিজ্ঞতা শেয়ার করতাম। না থাকে সমস্যা নেই, এটাতে আমাদের যে র ম্যাটেরিয়ালস গুলো আনতে হয় সেগুলো সব বাইরে থেকে আনতে হয়। এবং আহ, আবার আমাদের দেশ থেকে যারা তৈরি করে তারাও কিন্তু একেবারে মানে ভেরি গুড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ছাড়া এই সেক্টরে ভালো করতে পারবে না, এবং তারা কিন্তু পিছিয়ে পড়বে। যার কারণে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা ডিস্ট্রিবিউশন চ্যানেল এই জিনিসটার উপরে এখন যে মালিকরা, বিভিন্ন প্রতিষ্ঠানের যে ম্যানেজমেন্ট তারা কিন্তু অনেক গুরুত্ব দিয়েছে। এর ফলে অনেক রকম লজিস্টিক সাপোর্ট দিয়ে তারা কিন্তু এই অসুবিধাটাকে বা এই কাজটাকে অনেক ইজি করে দিয়েছে। সেজন্য আমরা অন্যান্যগুলো করেছি যে প্রোডাক্ট প্রমোশন প্রাইস এগুলো কিন্তু আমাদের অলমোস্ট হয়ে গেছে। এখন আমাদের যেটা আছে সেটা প্লেসমেন্ট ও ডিস্ট্রিবিউশন চ্যানেলস। আচ্ছা, এখন এরকমই শুনতে পাচ্ছেন নাকি? স্যার ক্লিয়ার না? এখন কি করা যায় বলুন তো? স্যার আপনার নেটে কি একটু সমস্যা হইতে পারে হয়তো, এই জন্য আপনার কথাটা আসলে ভেঙে ভেঙে আসতেছে, আমার কাছে মনে হচ্ছে আর কি। আমি অন্যদের কাছে ঠিক আমি তো বলতে পারতেছি। এখন হ্যাঁ এখন ঠিক আছে স্যার, আপনি একটু যদি লাউডলি কথা বলতে পারেন তাহলে স্যার হয়তো আমরা শুনতে পারবো। এখন ঠিক আছে স্যার, এখন আপনি যে কথা বলতেছেন আগের চেয়ে আস্তে কথা বলতেছি। যাই হোক, এখন ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার এখন ঠিক আছে। ঠিক আছে। আমি আগে হেডফোন লাগিয়েছিলাম, এখন হেডফোনটা খুলে ফেলেছি, তাতে এখন ভালো ক্লিয়ার শোনা যাচ্ছে, বুঝছেন? যাই হোক, আমরা যে ডিস্ট্রিবিউশন চ্যানেলস টা করতেছি, যে ডিস্ট্রিবিউশন চ্যানেল in marketing are one of the classic 4Ps: product, promotion, price and placement or distribution, তাই না? They are a key element in your entire marketing strategy. দেখেন, এটা কিন্তু আমরা যখন দেখবে যে কোনো প্রতিষ্ঠানে একটা ডিস্ট্রিবিউশনের একটা ডিপার্টমেন্টই থাকে, বাট এটাও একটা মার্কেটিং এর পার্ট। মার্কেটিং কিন্তু অ্যাডভাইস করে, এখানে নিয়ে যাও, এখানে মানে অর্ডার যে প্রোডাক্ট গুলোর অর্ডার থাকে সেগুলো ছাড়া অন্যান্য প্রোডাক্ট গুলো কিন্তু মার্কেটিং তার অ্যানালাইসিস দিয়েই কনজিউমার রিকোয়ারমেন্টস অনুযায়ী বিভিন্ন এরিয়াতে বিভিন্ন ভাবে পৌঁছায়, যে এখানে এত লোক আমার এই প্রোডাক্টটা ইউজ করে এবং এখানে এত এত, সুতরাং এখানে প্রোডাক্টটা পৌঁছাতে হবে। এই যে একটা প্ল্যান থাকে, সেই প্ল্যান অনুযায়ী কিন্তু এটা যায়। এবং মার্কেটিং এর প্রোডাক্ট প্রমোশন, প্রাইস এবং ডিস্ট্রিবিউশনটাও, প্লেসমেন্টটাও মানে ভেরি ইম্পর্টেন্ট, যার কারণে কিন্তু এটা 4P এর মধ্যে আসছে। তো এখানে B2B and B2C companies can sell through a single distribution channel or through multiple channels that may include B2B B2C বলতে আমরা পড়েছি, তাই না? বিজনেস টু বিজনেস বা বিজনেস টু কনজিউমার। এই যেটাই করুন, সিঙ্গেল ডিস্ট্রিবিউশন চ্যানেলও থাকতে পারে, মাল্টিপলও থাকতে পারে। সিঙ্গেল মাল্টিপল বলতে কি বোঝায় বলেন তো? এনি আইডিয়া? যেমন দেখ, এখন প্রোডাক্ট আপনি একটা অর্ডার করলেন, সাথে সাথে কুরিয়ারে পাঠিয়ে দিলেন, তাই না? আপনাকে এটা একটা মাধ্যম। এরপরে নিজেদের যে যোগাযোগ ব্যবস্থা আছে, এখন সিঙ্গেল ডিস্ট্রিবিউশন চ্যানেল আর মাল্টিপল চ্যানেলস বলতে আসলে বোঝাচ্ছে যে কেউ যদি শুধুমাত্র তার নিজস্ব যে লজিস্টিক সাপোর্ট আছে
সেটার মাধ্যমে পাঠাই, তখন সেটা একটা হবে, তাই না? বিভিন্ন ভাবে যদি পাঠাই প্রোডাক্ট গুলো বিভিন্ন এরিয়াতে, তখন সেটাকে বলবেন মাল্টিপল চ্যানেলস। হোলসেলার, ডিস্ট্রিবিউটর কি কি ইনপুট থাকতে পারে? ডিরেক্ট, ইন্টারনেট, ডিরেক্ট ক্যাটালগ, ডিরেক্ট বা সেলস টিমও কিন্তু নিয়ে যায়, সেলস টিমের মাধ্যমে তারপরে ভ্যালু অ্যাডেড রিসেলার আমরা আলোচনা করব। এটা অবশ্য শব্দ দেখেই বোঝা যাচ্ছে যে মানে ট্রেডিং বিজনেসে, ট্রেডিং লাইক এ ট্রেডিং বিজনেস, সেখানে আবার কিছু গুণগত পরিবর্তন না আনতে পারলেও কিছু প্যাকেজিং পরিবর্তন নিয়ে এসে কিছু ভ্যালু অ্যাড করে দেয়, এটাকে বলা হচ্ছে ভ্যালু অ্যাডেড রিসেলার। তারপরে কনসালটেন্ট, ডিলার, রিটেল, সেলস এজেন্ট, ম্যানুফ্যাকচারার্স, লাইক রিপোর্ট। এটা যে যে যেগুলো চ্যানেলগুলোর কথা বলা হলো, চ্যানেলগুলো দেখেন আমরা কম বেশি সবই এগুলো সম্পর্কে আমাদের মোটামুটি ধারণাও আছে যে এই ডিস্ট্রিবিউশন চ্যানেল ইউজ করে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো ডিস্ট্রিবিউট হয়। ডিস্ট্রিবিউশন যে কিভাবে করতে হয় সেটা তো একদিন আপনাদেরকে একটা ধারণা দিচ্ছিলাম না, একটা ছোট জিনিস যে কিভাবে প্রোডাক্ট সাজাতে হয়। বিভিন্ন শোরুমের প্রোডাক্ট নিয়ে যাচ্ছে, তাহলে কিভাবে সাজাবে, এরপরে বিভিন্ন অর্ডার যখন ডেলিভারি দেয় তখন সে কিভাবে নিয়ে যাবে, এই কিছু টেকনিক গুলো অবলম্বন করে ডিস্ট্রিবিউশন চ্যানেল কাজ করতে হয়। এবং এটা মার্কেটিং পুরো মার্কেটিং এর স্ট্র্যাটেজিটাই ফল করবে যদি ডিস্ট্রিবিউশন চ্যানেলটা ভালোভাবে পারফর্ম না করে। যার কারণে ডিস্ট্রিবিউশন চ্যানেল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মার্কেটিং। এরপরে আসেন ভ্যালু অ্যাডেড রিসেলার, যেটা বলছিলাম। The value-added reseller is a firm that enhances the value of third-party products by adding customized products or services for resale to end users. মজার ব্যাপার দেখেন, আমাদের যে ই-মার্কেটিং প্ল্যাটফর্ম যেগুলো আছে তাদের কি ভ্যালু অ্যাডেড রিসেলার বলবেন আপনি? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? স্যার আবার বলবেন, প্রশ্নটা আমরা বুঝিনি। ভ্যালু অ্যাডেড রিসেলার, ভ্যালু অ্যাডেড রিসেলার বলতে আমরা বুঝি তাদের এই যে ই মার্কেটিং প্ল্যাটফর্ম যেগুলো সেগুলো, তারা কি ভ্যালু অ্যাডেড রিসেলার আসলে? তারপরে স্যার রিসেলার এটা মানা যায়, কারণ তারা হচ্ছে রিসেল করতেছে। এখন ভ্যালু এডেড একটা সেন্সে বলা যায় স্যার, আমার কাছে মনে হয়। তারা তো আপনি যদি মানে একটা লার্জ মার্কেট প্ল্যাটফর্মের উদাহরণে যদি আমরা নিয়ে আসি, দারাজ, হ্যাঁ, দারাজ কিন্তু তাদের অ্যাডে লিখেই দেয় যে এই প্রতিষ্ঠানের প্রোডাক্ট এটা, তাই না? মানে ব্র্যান্ড নামও থাকে, দোকানের নামও থাকে, এদের প্রোডাক্টটা আপনি কিনতেছেন। ওরা কি করে, জাস্ট অর্ডারটা নিয়ে ওদের প্ল্যাটফর্ম থেকে নিয়ে তাদেরকে দেয়, তারা আপনার ডেলিভারি করে ওদের মাধ্যমে, তাই না? তাদের কাছ থেকে ওরা প্রোডাক্ট গুলো কালেক্ট করে নিয়ে এসে ডেলিভারি করে দেয়। তো ওরা কিন্তু অ্যাড করে না, হ্যাঁ, মানে ভ্যালুটাকে অ্যাড করতে হবে কিভাবে, যে আপনি 10 টাকার প্রোডাক্ট সেখানে আপনি এমন কিছু কাস্টমাইজ করলেন যেটা 12 টাকা হয়ে গেল, ওরা তো সেটা করে না। এই জন্য বললাম যে ওরা কিন্তু এরকম করে না। আমরা এখানে কিছু উদাহরণ দিচ্ছি যে ভ্যালু অ্যাডেড রিসেলার্স এরকম হইতে পারে না স্যার? স্যার ধরেন কোন একটা মানে পার্সোনালি কোন একটা ই কমার্স যারা হচ্ছে ব্যবসা করতেছে, সে কোন একটা কাপড় নবাবগঞ্জে হচ্ছে ঢাকা চকবাজার থেকে নিয়ে এসে সে হচ্ছে চিটাঙে কিছু তার হচ্ছে প্যাকেজিং করে দিল, তাহলে এখানে কি স্যার কোনো ভ্যালু এডেড হবে? হ্যাঁ, এটার কথা আমি বলছি যে প্যাকেজিং যদি
ওই কোম্পানি মানে এই যে নবাবগঞ্জের এরা যদি না করে থাকে একটা সুন্দর মানে কোনো প্রকার ভ্যালু অ্যাড করার জন্য যদি এরা প্যাকেজিংটা সুন্দর করে নিজেদের ব্র্যান্ডে, তাই না? নিজেদের একটা ব্র্যান্ড নাম থাকতে পারে, যেমন আমরা কি আমরা এই যে যেমন আমার স্যার একটা পরিচিত একটা আপু আছেন আর কি না দেখেন ইউরোপে যে প্রোডাক্ট গুলো যে আমাদের যে গার্মেন্টস যে অর্ডার গুলো পায় এরা কিন্তু ওরা তৈরি করে মানে ইয়ে করে অর্ডার দেয় এদেরকে, এরা তৈরি করে কি করে ওদের কাছে দেয়, ওদের কাছে দিলে ওরা সিলও পাঠায় দেয়, এরা ইয়ে করে বলে ওদের কাছে পাঠিয়ে দেয়। এরপরে ওরা কিন্তু একটু প্যাকেজিংটা সুন্দর করে আরো কিছু স্টিকার যদি লাগালো লাগিয়ে তারপরে দিল। যদি সেখানে কোনো প্রকার ভ্যালু অ্যাড হয়, সে 1,00,000 টাকা দিয়ে একটা মানে 1,000 টাকা দিয়ে একটা কিনছে, সেটাকে তার কস্টই পড়লো 1,200 টাকা, তখন কিন্তু সেটাকে আপনি বলবেন যে ভ্যালু অ্যাডেড রিসেলার। মানে শুধুমাত্র সে নিয়ে ট্রেডিং করলো না, শুধু প্রফিটটা থাকলো না, সে সেখানে কিছু অ্যাডও করছে। এবার আপনার উদাহরণটা বলেন। পরিচিত আর আপু আর কি, ওনার একটা ওই নিজের একটা ব্যবসা আছে কি স্বপ্নপুরী। উনি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কাপড় চোপড় নিয়ে এসে উনি জাস্ট স্বপ্নপুরীর একটা ট্যাগ বা হচ্ছে একটা কি বলবো লোগো হ্যাঁ করে দেন। এই ক্ষেত্রে স্যার এটা কি ভ্যালু অ্যাডের মধ্যে পড়বে কিনা? উনি যদি ওনার ব্র্যান্ডের নাম ইউজ করে, হ্যাঁ জি স্যার। তারপরে ব্র্যান্ডেরও তো একটা ভ্যালু আছে, তাই না? আমরা তো এটা পড়েছি ট্যানজিবল ইনট্যানজিবল অ্যাসেটটা, জি স্যার। ভালো ভ্যালু অ্যাড হয়। আপনি আপনার ব্র্যান্ডের একটা যে ভ্যালু আছে সেটাকে তো আপনি ইয়ে করতে পারেন না, মানে ডিভ্যালুয়েট করতে পারেন না। এটা আপনি তো একদিনে হয়নি, আপনি অবশ্যই ভালো ভালো প্রোডাক্ট কালেক্ট করে তারপরে না ব্র্যান্ডের ভ্যালুটা মানে ক্রিয়েট হয়েছে পাবলিকের কাছে বা কাস্টমারের কাছে। সেটা আপনি যখন সেই ট্যাগটা লাগাচ্ছেন এবং সেই প্রোডাক্টে যখন সেটা অ্যাড হচ্ছে এবং আপনার নামে প্রোডাক্টটা চলতেছে, তখন সেটাকে আমরা ভ্যালু অ্যাড রিসেলার কিন্তু তৈরি করে না, ভ্যালু অ্যাড করে। ভ্যালু এখানে দেখেন কিছু উদাহরণ আছে যে ভ্যালু অ্যাডেড রিসেলার প্লেজ এ প্রমিনেন্ট রোল ইন দ্য ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি, providing additional hardware, installation services, consulting, troubleshooting, or other related products or services on top of core products. এই যে জিনিসগুলো দেখেন এখানে শুধু ইনফরমেশন টেকনোলজির উদাহরণ নিয়ে আসছে, সেজন্য দেখেন এখানে কিছু হার্ডওয়্যার ও ইনফরমেশন টেকনোলজি আমরা কি করি, এই যে ওরাকল তারপরে এসএপি এগুলোকে দিয়ে দিয়েছে, তাই না? এরা এজেন্টশিপ নিয়েছে বা এরা এটাকে আবার একটু কাস্টমাইজ করে দেয় না, ইনস্টিটিউশন সার্ভিস, কনসালটেন্সি সার্ভিস, এই জিনিসগুলো কিন্তু এরা আমাদের দেশে যে লোকাল যারা এটা লাইসেন্স দিয়েছে তারা কিন্তু নিজেরাই করে দেয়। নিজেরা করে দিলে সুবিধা কি, তখন কিছু ভ্যালু অ্যাড করে এরা এদের প্রফিটটা আরো বাড়ায়। মনে করেন যেটা নিয়ে আসে ওইটাই কিন্তু পাবলিক আবার নিতে চাইবে না। বিভিন্ন এরিয়া আছে যে এরিয়ায় আপনি যে প্রোডাক্টটা তৈরি করেন সেই প্রোডাক্টটা হয়তো একটু কাস্টমাইজ করলে একটা লোকালিটি তারা কিন্তু এটাকে দারুণ ভাবে একসেপ্ট হতে পারে। যদি এরকম হয় তখন কিন্তু আপনাকে একটু এখানে কাস্টমাইজ করতে হবে, সেই কাজটাই করে। এখন আসেন the role of marketing in the business plan of the organization. Business plan the marketing planning কাজ করে। Everything you need to know about marketing planning. Planning is the first and the foremost function of management. Planning precedes all the functions. Marketing planning is the starting point of all marketing and business activities of an enterprise. Because of the dynamism of the environment, the role of marketing planning has increased a lot. Marketing planning is the process. এটা কিন্তু মাথায় রাখবেন, এই একটা কোট আছে এখানে, একটু মার্ক করে রাখেন আপনারা, এরকম কিন্তু আসে। যে মার্কেটিং প্ল্যানিং is the process.
explain it. The marketing planning is the process that consists of analyzing current situation and information about marketing opportunities, forecasting and establishing planning premises, selecting target markets, determining marketing objectives, designing and developing marketing strategy or courses of action for achieving these objectives, and allocating resources to the ingredients of marketing profit, that is marketing mix, and developing procedure and policy. দেখেন এখানে কিন্তু যত জিনিসগুলো আছে সব প্ল্যান, ফরকাস্টিং, স্ট্র্যাটেজি এগুলোর সাথে সম্পর্কিত, যেসব বিষয়গুলো নিয়ে অ্যানালাইজ করে মার্কেটিং প্ল্যানিং এ যে যে জিনিসগুলো ইনক্লুড আছে, কনসিস্ট আছে, সেই কি কি জিনিস নিয়ে ভাবতে হয়, কারেন্ট সিচুয়েশন, এগুলো কোনোটাই মানে স্থির না, যে আপনি একটা ডিসিশন নিয়ে রাখলেন সেই ডিসিশন মোতাবেক কি কাজ হচ্ছে, আপনাকে একটা প্ল্যানিং করতে হবে, কিন্তু আপনাকে সিচুয়েশন বুঝে এটা আবার চেঞ্জও করতে হবে। কিভাবে? এই দেখেন করোনা যে কোভিড-19 এর যে প্যান্ডেমিক শুরু হয়েছে, আপনার আগের সেই ধ্যান ধারণা অনুযায়ী একটা মার্কেট একটা প্রোডাক্ট ছাড়ার আগে আপনি যে প্ল্যানিংটা করে প্রোডাক্ট মার্কেটে নিয়ে এসেছেন, এখান থেকে আপনাকে এখন চেঞ্জ করতেই হবে। আপনি যদি এখন চেঞ্জ না করেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন। আর একজন ঠিকই তার প্ল্যানটা করে কারেন্ট সিচুয়েশনটা বুঝে সে নিজেকে যখন আরো বেশি ডেভেলপ করবে এবং কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য কাজ করবে, তখন সে ভালো করবে মার্কেটে, তার ভলিউমটা বাড়বে, সে করতে পারবে বেশি, সেলস করতে পারবে বেশি। কিন্তু আলটিমেট গোলটা তো কাস্টমার সার্ভিস, মার্কেটিং এর গোল কাস্টমার সার্ভিস, কিন্তু বিজনেসের গোল তো থাকে প্রফিট, তাই না? সেটা আপনাকে এই জন্য কারেন্ট সিচুয়েশনটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে ইনফরমেশন এবং মার্কেটিং অপরচুনিটি, মার্কেটিং কোন জায়গায় কোন বাজারে আপনার অপরচুনিটিটা আছে সেটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। যদি সেটা খুঁজে বের করেন তাহলে আপনি মার্কেটটা ধরতে পারবেন যে এখন কোথায় সুযোগ আছে। এরপরে ফরকাস্টিং এন্ড এস্টাবলিশিং প্ল্যানিং প্রেমিসেস, সিলেক্টিং টার্গেট মার্কেটস, ডিটারমাইনিং মার্কেটিং অবজেক্টিভস, সব কিছু কিন্তু আপনাকে প্ল্যানের ভিতরে রাখতে হবে, প্রতিটা পয়েন্টই প্ল্যানের ভিতরে রাখতে হবে। ডিজাইনিং এন্ড ডেভেলপিং মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজিটা ডিজাইন করতে ডেভেলপ করতে হবে, or courses of action for achieving these objectives and allocating resources to the ingredient of marketing effort. এটা হচ্ছে the role of marketing in the business plan of the organization. Business plan এর ভূমিকা রাখে। এরপরে আসেন ব্র্যান্ড। What is brand? ব্র্যান্ড আমরা একদিন মনে একটু আলোচনা করেছিলাম, আজকে একটু ডিটেইলস আলোচনা আছে। A brand is a name, symbol, term, mark or design that enables customers to identify and distinguish the products of one supplier, those offered by competitors. The Chartered Institute of Marketing identifies certain attributes of brands as follows. People use brands to make statements about themselves. Good brands reduce the risk of poor product choice. Brands can be key assets for a business, although intangible, brands can be substantial value. দেখেন যেটা কথা বলতেছি, উনি কিন্তু ওনার ট্যাগটা লাগায় দেয়, ওনার ট্যাগটাই ওনার কাছে ভ্যালু। এটা ইন্টেনজিবল হলেও এটাই কিন্তু তার বড় অ্যাসেট, এবং সেই অ্যাসেটটা ইউটিলাইজ করে। এখানে দেখেন ব্র্যান্ড বলতে আমরা কয়েকটা ব্র্যান্ডের নাম বলতে পারবো। আমাদের লোকাল ব্র্যান্ডের নাম বলেন। স্যার ওয়ালটন, হ্যাঁ ওয়ালটন। তারপর স্যার ক্যাটসাই হইতে পারে, আরং হইতে পারে। এই যে নামগুলো বলেন সবগুলো কিন্তু ব্র্যান্ড, দেখেন এক নামে আপনি চিনেন, তাই না? জি স্যার। এরপরে আরো ইয়ে আছে আমাদের লোকাল যে সব প্রোডাক্ট, লোকালের ভিতরে সবচেয়ে জায়ান্ট
প্রাণ। আরএফএল গ্রুপ। আরএফএল এর নেই এরকম কিছু আছে? সবই তো আছে, সবই করে। তো ওদেরও দেখেন কতগুলো ব্র্যান্ড আছে, তাই না? কি আছে বলুন তো? যেমন স্যার, প্রাণের সস যখন বলি মানে প্রাণের সস, এটা একটা সস, একটা প্রোডাক্ট। আবার প্রাণের সস যখন বলি তখন একটা স্পেসিফিক ব্র্যান্ড করে আমি প্রাণ নামটা একটা ব্র্যান্ড, তাই না? কিছু প্রাণের নিজের নামেই চলে। এরপরে আসে কি ভিশন। ভিশন একটা ব্র্যান্ড না, ব্র্যান্ড নেম না? ভিশনের দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে। তারপরে আর কি, ফার্নিচারটার নাম কি? হাতিল রিগান। রিগাল। রিগালটা কিন্তু ওদের দেখেন ব্র্যান্ড নেম। এই জিনিসগুলো হচ্ছে ব্র্যান্ড। এরপরে আপনি দেখেন ইউনিলিভারের কি আছে? লাক্স, তাই না? তারপরে হুইল। সাবানের নাম, সাবান বলতে আমরা মানে ওদের এক একটা ব্র্যান্ডের নামে চিনি, সবই ইউনিলিভার কোম্পানি। ওয়ালটন এর দিক থেকে মনে হয় একটাই নাম রাখছে, তাই না? ওদের কোম্পানির নামও যা, ব্র্যান্ডের নামও তাই, নাকি? ওদের কি আর কোনো আছে ব্র্যান্ড? না, না মনে হয়। ওয়ালটনে শুধুমাত্র ওয়ালটনই। আর অন্যান্যরা সবাই কিন্তু পাশাপাশি দেখেন অন্যান্য নামে তারা কিন্তু প্রোডাক্ট ইউজ করে। কারণ একটা ব্র্যান্ড অনেক সময় যদি একটা নাম কোনো কারণে ফল করতে পারে, এটা কিন্তু একটা ভালো বিজনেস স্ট্র্যাটেজি। এই ব্র্যান্ডটা কোনো কারণে একবার মানে কারো কাছে অপছন্দ হয়ে গেল, প্রাণের, আপনি যেটা বললেন যে প্রাণের, মনে করেন প্রাণের সস, এটা কেউ খাইতে চাইবে, প্রাণ নামটা মানে শুনতেই পারে না, তখনও ভীষণ কিন্তু থাকতে পারে, তাই না মার্কেটে? কারণ নিষেধাজ্ঞাও আসতে পারে, বিভিন্ন কারণে নিষেধাজ্ঞাও আসতে পারে, তখন কিন্তু সে অন্য ব্র্যান্ড দিয়ে চিনতে চায়। তো এই ধরনের স্ট্র্যাটেজি কিন্তু মার্কেটিং পিপল নেয়, যার কারণে ব্র্যান্ডে এগুলো নামগুলো বিভিন্ন রকম করে এবং তার প্রোডাক্টটাকে অনেক পপুলার করার জন্য এটা করে। তারপরে দেখবেন যে একটার সাথে আরেকটা যখন শুরু করে তখন দেখবেন যে ওই নামে, মনে করেন কেউ ভীষণের অনেকগুলো প্রোডাক্ট তৈরি করে, সে একটা তাড়াতাড়ি একটা গিফট দেওয়ার জন্য, ডিলারকে গিফট দেওয়ার জন্য একটা ভীষণের একটা ঘড়ি তৈরি করবে, করে সেটা দিল। এই যে একটা দেয়াল ঘড়ি, এটা কিন্তু সে একটা প্রোডাক্ট নতুন করে তার মাথায় আসছে, আমি আসতেছি সে ফিউচারে এটাও তৈরি কিছু খুব ভালোভাবে চালাবে, তারপরে কিন্তু এটা সে বন্ধ করে দিতে পারে। মানে ওই নামে প্রোডাক্ট নিয়ে আসতে পারছে, ভীষণ দেওয়ার ভালো একটা ব্র্যান্ডের নামের কারণে দেখবেন যে অনেক কোম্পানি এগুলো করে। তারা ওই যে ডিলার বা তাদের রিটেলার তাদের কাছে এই গিফট গুলো দেয়, তাদের নিজেদের প্রোডাক্ট কিছু মগ দেয়, তারপরে আরো অন্যান্য যেসব যে টুকিটাকি এইসব জিনিসগুলো তারা দেয়, গিফট দেয় শুধুমাত্র এই কারণে তারা এটা কিন্তু ফিউচার প্ল্যান থাকে, এটা আমরা আবার মার্কেটে নিয়ে আসবো, যার কারণে কিছু ছেড়ে দেয় মার্কেটে, কেমন এটা রিটেইলাররা কিভাবে নিচ্ছে, মানে আমার যারা কাছে তারা কিভাবে নিচ্ছে, এরপরে কনজিউমারের কাছে যাবে পরে। এই ব্যাপারগুলো এগুলো আপনাদেরকে ব্র্যান্ডের ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এরপরে আসেন characteristics of a strong brand. কি থাকতে হবে? consistency, distinctive name, distinctive product features. Consistency, this is crucial to the development of the brand. For example, McDonald's managed to achieve consistency through standardization. এই যে দেখেন ম্যাকডোনাল্ডস, নাম শুনলে একটু বুঝতে পারবেন এটা একটা ব্র্যান্ড, তাই না? একেবারে নামেই চেনা যায়, ব্র্যান্ড কিন্তু এরকম আপনি শুনলেই বুঝতে পারবেন, বেশিরভাগ লোকই বুঝতে পারবে যে এটা একটা প্রোডাক্ট এবং এটা কি করে, এটা করে, এই জিনিসটাই কিন্তু
এখানে বোঝানো হচ্ছে ব্র্যান্ডটা কিন্তু স্ট্রং ব্র্যান্ডের ক্ষেত্রেও তাই ওটা সে কি সেটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনি চাইলেও আপনাকে আপনার যদি এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না করেন বা এই ফ্যাসিলিটি ওরা ওদের নিজস্ব শোরুমে যেটা দেয় আপনি চাইলেও আপনাকে ওরা ইয়ে দিবে না ফ্র্যাঞ্চাইজি দিবে না যদি আপনিও ওদের কোয়ালিটি যেটাকে ওরা এক্সপেক্ট করে ওদের স্ট্যান্ডার্ড যেটা সেটা যদি না থাকে তাহলে আপনাকে ফ্র্যাঞ্চাইজি দিবে এই যে জিনিসগুলোই হচ্ছে কনসিস্টেন্সি বা স্ট্যান্ডার্ডাইজেশন যেমন দেখেন আমাদের বিভিন্ন প্রোডাক্ট আছে এটা আপনারা বুঝেছেন উদাহরণটা মনে আসলে আবার বলবো a distinctive name the name should have positive association with the product দেখেন ওই যে বললাম একটা নাম আপনি দিলে একটা নামে চালালেও কোনো সমস্যা নেই চলতেছে বাট যদি কোনো কারণে ওই ব্র্যান্ড নেমটা ফল করে বিভিন্ন কারণে হতে পারে আসলে কি কারণে হবে এটা আমরা ভাবতেও পারি না কিন্তু হয়ে গেল তখন কিন্তু এটা এফেক্ট করবে পুরো বিজনেসটা ফল এই কারণে অনেকে একাধিক ব্র্যান্ড নেম ইউজ করে for a distinctive product features this will help to promote instant recognition product feature দেখে আপনাকে ওই ব্র্যান্ডের নাম শুনে বুঝবে যে এটা এই ব্র্যান্ডের এবং এই ফিচার আছে এটা সেই জায়গা থেকে কিন্তু ওরা স্ট্যান্ডার্ডটা মেনটেন করে যার কারণে কিন্তু স্ট্রং ব্র্যান্ডের ক্যারেক্টারিস্টিক্স গুলো বলা আছে ব্র্যান্ড ম্যানেজমেন্ট Brand management is the development and implementation of a strategy with the long-term objective of putting a brand at the forefront of customers' minds. Developing and maintaining a brand can be expensive. However, a strong brand can enhance profitability. আপনাদের সঙ্গে একটা মজার জিনিস শেয়ার করি। আমি যখন আফটার ফার্নিচারসে জব করতাম আমি ওখানে কস্টিংটা দেখতাম বিশেষ করে কস্টিংটা যেগুলো কাস্টমাইজ অর্ডার আসতো এটা দেখতাম আর ওদের রেগুলার প্রোডাক্ট গুলো অনেক আগেই কস্টিং করে মার্কেটে ছাড়া ছিল তো নতুন রেগুলার প্রোডাক্ট আমি থাকা অবস্থায় 6 মাস ছিলাম 6 মাসে নতুন তেমন কোনো প্রোডাক্ট লঞ্চ হয়নি যার কারণে নতুন প্রোডাক্টের মানে রেগুলার প্রোডাক্টের কস্টিং আমার ওইভাবে করা হয় কিন্তু আমি দেখেছি ওরা কি করতো ওরা কস্টে প্রায় 60-70% ভ্যালু অ্যাড করে তারপরে মার্কেটে নিয়ে আসতো প্রাইসিংটা সেই একটা প্রোডাক্টে 20,000 টাকা যদি খরচ হয় 60% বা 32,000 into 1.6 at least ওরা চাইতো 70% ডিসকাউন্ট দিয়েও যাতে আমার এই ভ্যালুটা থাকে এবং এই প্রাইসটা থাকে তখন কি হতো যখন এটা অ্যাড করতো এত প্রফিট অ্যাড করে যখন মার্কেটে ছাড়তো এর একটা আমাদের চেয়ারম্যান স্যার যিনি ছিলেন উনি কিন্তু অত পড়াশোনা আমি জানতাম না ওনার ছিল যে আফটার ফার্নিচার্স ব্র্যান্ড এটা এই প্রোডাক্টটাতে এইভাবে মার্কআপটা করার কারণ হচ্ছে যে এই ব্র্যান্ড ভ্যালু যেটা সেটাকে অ্যাড করে দিতে হবে
হ্যাঁ, উনি এই কারণে এত মানে নর্মালি একটু সেল কোয়ালিটি যদি এত টাকা প্রফিট করা হয় তাই না, প্রফিট যখন একটু বেশি হবে তখন কিন্তু পাবলিক কেনার সময় আমি একটু ভাবে বেশি ওনার কাছে ছিল যে না আমি আমার প্রোডাক্ট কিনবে সে একটা ব্র্যান্ড ভ্যালু কিনতে হবে তার ব্র্যান্ডেরও একটা তার দাম দিতে হবে। আচ্ছা এখনো শুনতে পাচ্ছেন না ক্লিয়ার? স্যার একটু সমস্যা হচ্ছে, মাঝে মাঝে একটু শোনা যাচ্ছে, মাঝে মাঝে। জি স্যার, এখন অনেক প্রবলেম হচ্ছে। ক্লিয়ার বোঝা যাচ্ছে না স্যার। আমি তো আপনাদের কথা খুব ভালো বুঝতেছি। হেডফোন খুলে দিলাম তখন তো ভালো শোনা যাচ্ছিল, এখন আবার এরকম হলো। এখন কি শুনতে পাচ্ছেন? একটু বেটার স্যার আগের থেকে। আচ্ছা আমি মোবাইলে অ্যাড করবো, আপনাদের স্লাইড যদি আমি শেয়ার না করি সমস্যা আছে? তখন তো কিছুই বুঝে যাবে না, মানে আপনি বলবেন আমরা শুনবো, বাট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটা বুঝে যাবে না। তখন আরো ঝামেলা হবে তাই না? কন্টিনিউ করতে পারেন স্যার, সমস্যা নেই স্যার। আপনি কন্টিনিউ করেন, আমরা চেষ্টা করতেছি, সমস্যা নেই। হ্যাঁ সরি, আমরা চেষ্টা করতেছি আপনাকে বুঝার, আপনি কন্টিনিউ করেন না স্যার। কন্টিনিউ না করে তো উপায় নাই স্যার, কন্টিনিউ করেন, আমরা শুনতে পাচ্ছি কিছু হলে। স্যার আপনার ভয়েস যেটুকু শোনা যাচ্ছে ওইটুকুতে মোটামুটি ক্লাস করা চলবে, আমার মনে হয় কন্টিনিউ করা উচিত। হ্যাঁ হ্যাঁ স্যার আপনি আর একটু লাউডলি বলেন। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? এখন দেখেন আমি আবার হেডফোন লাগিয়েছি। শোনা যায় কিন্তু মানে কথার ভয়েসটা কম। বেঁধে বেঁধে যাচ্ছে বা কেটে যাচ্ছে এরকম কিনা? না ভাবতেছে না, কিন্তু কথা ক্লিয়ার শোনা যায় না। স্যার আপনার মাইকের সাউন্ডটা কি সম্পূর্ণ বাড়ানো আছে? হ্যাঁ 100%। হ্যাঁ ঠিক আছে তো। আচ্ছা আমি কেটে কেটে আসতেছে না, কিন্তু একটু লাউডলি বললেই হবে। হ্যাঁ একটু লাউডলি বলার চেষ্টা করতেছি। তো এটা বলতেছিলাম উনি কিন্তু ওনার ব্র্যান্ড ভ্যালুটাকে উনি যদিও এত কিছু পড়েনি বা না পড়েই উনি কিন্তু ঠিকই ব্র্যান্ড ভ্যালুটা কি সেটা বুঝছে এবং বুঝে উনি ওনার প্রোডাক্টে কিন্তু সবগুলোকে ব্র্যান্ড ভ্যালুটা অ্যাড করে দিত, মানে বলতো যে আমি যে প্রফিটটা করতে চাই সেটা সেটাতে আমার ব্র্যান্ড ভ্যালুটা থাকে, শুধু আমার যে কস্ট রয়েছে তার উপরে আমি যে প্রফিট করতেছি বিষয়টা তা না। ওটা আমি মাথায় রাখতে, এই জন্য বলতেছিলাম ব্র্যান্ড ভ্যালুটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রতিষ্ঠানের জন্য। কারণ দেখবেন যে আপনি কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট কিনবেন, না কিনে আপনি মনে করেন একটা চেয়ার কিনেছেন, চেয়ার কিনতে আপনার হয়তো লাগবে যদি আপনি বিভিন্ন রাস্তার পাশে বা যারা অত বেশি ভ্যালু নাই, লোকে চিনে না, এরকম প্রোডাক্ট যদি আপনি কিনতে চান তাহলে একটা চেয়ার আপনি ফিক্সড চেয়ার তারপরে সিঙ্গেল চেয়ার এগুলো বুঝেন তো তাই না? ফিক্সড চেয়ার কিনতে গেলে আপনি কিন্তু আপনাকে ইয়ে করতে হবে, আপনি ফিক্সড চেয়ার তৈরি হতে অন্তত 4 থেকে 5,000 টাকা এর ভিতরে কিন্তু আপনি কিনে ফেলতে পারবেন। তো যখনই আপনি একটা ব্র্যান্ডেড কোম্পানিতে যাবেন তখন দেখবেন যে এটা 7,000 টাকা লেগে গেছে। কারণ কি এখানে ওভারহেড কস্ট, ফিক্সড কস্ট, ডেপ্রিসিয়েশন, প্ল্যান্টের অন্যান্য কস্ট, এই কস্টগুলো কিন্তু অনেক বেশি হয় এবং যে মার্কেটিং কস্ট, একজন বা রাস্তার পাশে তার একটা ফার্নিচারের দোকান আছে, ওখানে ওই তৈরি করে ফার্নিচার, ওই ওখানে বসেই সেল করে। তো ওর হচ্ছে র ম্যাটেরিয়ালস কিনে নিয়ে আসতে হয়, আবার ওইটা ওখানে ফিটিং করে বিক্রি করে, ও কিন্তু অলমোস্ট অর্ধেক দামে দিয়ে দিতে পারবে। সাথে সাথে বাইরে
যখন একটা বড় কোম্পানি সে কিন্তু সেটা পারবে না, তার কিন্তু অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ বলেন, ওয়ার্ক বলেন, এগুলো তারা ভালো বুঝেন। এগুলো কিন্তু তারপরে ডেপ্রিসিয়েশন, পরে অন্যান্য সব রকম যত রকমের কস্ট আছে, সব কস্ট কিন্তু তার প্রতিটা প্রোডাক্টে অ্যাড করে করে দিতে হয়। এবং তারপরেও তার কাছ থেকে কিনে, তার কাছ থেকে কেন কিনে, তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, সেই ব্র্যান্ডের কারণে কিন্তু তার কাছে চায়। এবং এই জন্যই কিন্তু ব্র্যান্ডটা খুবই ইম্পর্টেন্ট। এবং ডেভেলপিং এন্ড মেইনটেইনিং এ ব্র্যান্ড ক্যান বি এক্সপেন্সিভ। ব্র্যান্ড ম্যানেজমেন্টের কথা যখন আসছে তখন কিন্তু ডেভেলপ এবং মেইনটেইনের কথাও বলা হচ্ছে, এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ কেন? আপনি যে আপনার যে ব্র্যান্ডটার ভ্যালুটা হলো সেটা কিন্তু আপনাকে মেইনটেইন করতে হয় এবং আপনাকে সেটা ডেভেলপ করতে হয় সবসময়। আপনি যদি নার্সিং না পারেন, আপনি আপনার একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করছেন, কিন্তু আপনি সেটাকে কোনো মানে ইয়ে করেন না, সেদিকে আর গুরুত্বই দেন না। আপনি জানো তাদের একটা প্রোডাক্ট মার্কেটে ছেড়ে দিলেন, আপনি তো মানে কিউসি যে কোয়ালিটি কন্ট্রোল ব্যাপারটা যাচ্ছে, তারা দেখা যাচ্ছে চেক না করে একটা ছাড়, তখনই কিন্তু আপনার ব্র্যান্ডের ভ্যালুটা কমতে থাকে। এটাকেই বলা হচ্ছে যে মেইনটেইনিং এরপরে ডেভেলপেরও ব্যাপার আছে। আপনি আপনার কোয়ালিটি যখন ডেভেলপ থাকবে রেগুলার বেসিসে, দেখেন নোকিয়া কিন্তু একটা ভালো ব্র্যান্ড, তাই না? ওরা তো ওদের 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 ডেভেলপটা ওরা টাইম মেশিন ব্যবহার করতে হবে, যার কারণে কিন্তু মার্কেট থেকে ছড়ে অন্যান্য যারা নতুন ফিচার নিয়ে আসবে তারা কিন্তু মার্কেটে জায়গাটা করে নিল। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু ব্র্যান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে। So however, a strong brand can enhance profitability. Like a strong brand profitability টা enhance করে। হ্যালো, এরপরে আসলে বেনিফিটস অফ এফেক্টিভ স্ট্রং ব্র্যান্ড ম্যানেজমেন্ট, কি কি বেনিফিট আছে? হ্যাঁ, ইফেক্টিভ স্ট্রং ব্র্যান্ড, আমরা কিন্তু স্ট্রং ব্র্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে পড়তেছি, ব্র্যান্ডের সাথে আবার স্ট্রং মানে ইয়ে করা, যাতে আরেকটু জোর দেওয়া হচ্ছে না যে benefits of effective strong brand management, improve profitability. Strong brand management, brand যদি আপনি সুন্দরভাবে ম্যানেজ করতে পারেন তাহলে কি হয়, বেনিফিট পান। Profitability, effective brand management should translate into improved profit potential. Valuable assets, although intangible, brands can be a substantial value. Higher prices, strong brand create the opportunity to create higher prices than competitors. দেখেন এখন আমাদের ফার্নিচার জগতে সবচেয়ে ভালো ব্র্যান্ড বলতে আপনারা কাকে চিনবেন আমাদের দেশে? ফার্নিচার জগতের যে যেটা জানেন সেটা বলেন, আপনার কাছে কোন ব্র্যান্ডটা ভালো? আইডিয়া আছে? মার্কেট লিডার জানেন আপনারা? যে সেক্টরে কাজ করে না বা ইন্টারেস্ট সেটা জানা মুশকিল। আমি আমি যখন চাকরি করতাম তখন হচ্ছে 2015
তখন তখনও মার্কেট লিডার ছিল অটোবি। অটোবির নাম শুনেছেন না আপনারা? জি স্যার। অটোবির প্রোডাক্ট কিন্তু অটোবি কিন্তু মার্কেট লিডার ফার্নিচার জগতে। এখন মনে হয় না, এখন তারা জায়গাটা নষ্ট করে ফেলছে, ওরা বিভিন্নভাবে ফল করছে, ওরা একটা পাওয়ার প্ল্যান্ট করতে গিয়ে ধরা খেয়েছে, যার কারণে ওদের অনেক ক্ষতি হয়েছে। এরপরে ওরা ওদের বিজনেসটা একটু স্লো হয়ে গেছে। এখন মনে হয় হাতির মার্কেট ওয়ান মার্কেট লিডার না। তারপরে ছিল কি পার্টেক্স ফার্নিচার ছিল না অনেক ভালো। এরপরে হাতিনেরটা এখন ভালো ভালো। তাহলে এগুলোই তো, আর কি কি আছে? আক্তার ফার্নিচার আছে স্যার। সেটাই বলছি। আর হাতি ব্রাদার্স, তাই না? ব্রাদার্স ফার্নিচার আছে। জি স্যার, ব্রাদার্স আছে। অটোবিত আছে। এই যে এইগুলো তাই না, মার্কেটে কিন্তু এরাই মার্কেট শেয়ারের দিক থেকে কিন্তু এরাই ভালো, এরাই সবচেয়ে বেশি। তো যেটা আপনি যখন মার্কেট লিডার সে কিন্তু তার বেনিফিটটা নিবে এবং তার ব্র্যান্ড ভ্যালু সবচেয়ে বেশি, যার কারণে সে কি করবে, অন্যান্য যেসব ইয়ে আছে, তার কম্পিটিটর আছে, তাদের থেকে সে চাইবে যে আমি একটু বেশি দামে আমার প্রোডাক্টটা সেল করার চেষ্টা করবে এবং পাবলিক তার কাছ থেকে কিনবে, কারণ লিডার মার্কেট লিডার প্রোডাক্ট কিন্তু সবাই মানে একটু বেশি করেই বেশি কিনতে চায়, কারণ তার একটা ব্র্যান্ড ভ্যালু থাকে এবং সবার তার উপরে আস্থাও থাকে। আস্থা না থাকলে তো সে একদিনে মার্কেট লিডার হতে পারে না। যেমন ইউনিলিভারের উপর কিন্তু আপনাদের একটা সবারই একটা অন্যরকম একটা ডিপেন্ডেন্সি আছে। এই যে ডিপেন্ডেন্সিটা, এই ডিপেন্ডেন্সিটাই কিন্তু লিভারকে নাম্বার ওয়ানে নিয়ে রাখছে। সে কিন্তু মার্কেটটা পুরোটাই দখল করে রাখছে। Method of differentiation: a brand can distinguish an organization from its competitors, acting as a source of competitive advantage. The way of connecting with customers: brand can connect with customers in a deep way, resulting in high levels of customer loyalty. Therefore, assists with other marketing practices. The brand should assist with other marketing practices, that is advertising, by establishing a bond of trust which can be built up. Right? Customer loyalty আলাদাভাবে আবারও আসছে, সেটা হচ্ছে যে effective brand management should add brand loyalty, repeat sales and habitual buying. দেখেন এটা এই তিনটা জিনিস না হলে আসলেই কোনো ব্র্যান্ড টিকে থাকতে পারে না এবং ভালো করতে পারে না। এই তিনটা কি কি, যে ব্র্যান্ড লয়্যালটিটা থাকতে হবে, রিপিট সেলস বারবার সেল হবে, হ্যাবিচুয়াল বাইং মানে আপনার বাইং এর অভ্যাসটাই ব্র্যান্ডটা। এই কাস্টমার লয়্যালটি জায়গাটা কিন্তু স্ট্রং ব্র্যান্ড ম্যানেজমেন্ট যদি আপনি করেন, তাহলে আপনি এই জায়গাটা তৈরি করতে পারবেন এবং এই দিতে পারবেন। এরপরে ব্র্যান্ড স্ট্র্যাটেজিস, কোটলার যেটা 5 ব্র্যান্ড স্ট্র্যাটেজিস বলেছে, আপনাদের কিছু কোশ্চেনে এভাবে বিভিন্ন রকম ব্র্যান্ড স্ট্র্যাটেজি চলে আসলো। দুটা ব্র্যান্ড স্ট্র্যাটেজি বা একটা ব্র্যান্ড স্ট্র্যাটেজিটা বলে না, 5টা ব্র্যান্ড স্ট্র্যাটেজি কোটলার আইডেন্টিফাইড কি 5 ব্র্যান্ড স্ট্র্যাটেজিস। Line extension: an existing brand is applied to new variants or products within the same product category. Example: Ford Fusion and Ford Focus are both a small car. এইভাবে কিন্তু ব্র্যান্ড লাইন এক্সটেনশনটা একটা ব্র্যান্ড স্ট্র্যাটেজি।
আপনারা একটা লাইন এক্সটেনশনের উদাহরণ বলতে পারবেন? যেমন আমাদের দেশে দেখেন, আমি একটা সহজ করে দিই, আপনারা একটু অ্যাড করবেন। এটা হচ্ছে মনে করেন আপনি বাইক, হ্যাঁ, বিভিন্ন বাইক আছে না, বাজাজ, বাজাজের যে বাজাজ, বাজাজের একটা আছে পালসার, হ্যাঁ, তারপরে ডিসকভার, তারপরে আছে আরো, মনে করেন আরো আরো 2-5টা নাম আছে। এই যে নামগুলো দিয়ে তারা কিন্তু মার্কেটে লাইন এক্সটেনশন করেছে, না একই প্রোডাক্ট ক্যাটাগরি কিন্তু একই, সবগুলো মোটর বাইক, কিন্তু বিভিন্ন নাম দিয়ে কিছু একটু ফিচার চেঞ্জ করে, হয়তো এটা 160, ওটা হচ্ছে 120 বা 100, এরকম ইয়ে দিয়ে ক্যাপাসিটি দিয়ে কিন্তু ওই লাইন এক্সটেনশন গুলো করছে। এভাবে কিন্তু এক একটা ব্র্যান্ড ক্রিয়েট হয়েছে। আরো ইয়েতে আপনি এরপরে আরএফএল এর কথা আসে। আরএফএল এর যে ফ্যান, না সিলিং ফ্যান, সিলিং ফ্যানের একটা নাম কি আছে, ভীষণ, তাই না? সাথে সাথে ওরা আরো একটা বের করছে সিলিং ফ্যান, সেটা হচ্ছে ক্লিক। ক্লিক কি ওদের না? জি স্যার, ক্লিক আরএফএল স্যার। হ্যাঁ, তো এই দেখেন দুটাই তো সিলিং ফ্যান, তাই না? বা অন্য টেবিল ফ্যান, যাই আলাদা আলাদা নামে নিয়ে আসার কারণ এরকম ওরা কিন্তু লাইন এক্সটেনশন করছে। এটা এরকম দেখবেন যে ভিশনের একরকম ডিজাইন, ক্লিকের আর এক রকম ডিজাইন, একটু ডিজাইন চেঞ্জ করে নিয়েছে। এই যে চেঞ্জ করে মার্কেটে নিয়ে এসেছে, কারণ মার্কেটে তো সবাই একরকম পছন্দের লোক না, বা হাজার রকমের পছন্দ আছে, কিন্তু হাজার রকম তৈরি করতে হবে না, মানুষ ইউজ টু হয়ে যাবে যে এটা এই ব্র্যান্ডের এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টটা তাহলে এরকম ফিচার আছে, এটা নিতে হবে। তো এইগুলোই হচ্ছে লাইন এক্সটেনশন। বুঝাইতে পারলাম? এরকম 5টা ব্র্যান্ড স্ট্র্যাটেজি। এরপরে দেখেন কি আছে, ব্র্যান্ড এক্সটেনশন, তারপরে কি মাল্টি ব্র্যান্ডস, নিউ ব্র্যান্ডস, কো ব্র্যান্ডস। ব্র্যান্ড এক্সটেনশন কি, এক্সিস্টিং ব্র্যান্ড ইজ অ্যাপ্লাইড টু দ্য প্রোডাক্টস ইন এ নিউ প্রোডাক্ট ক্যাটাগরি, যেমন হোন্ডা কার্স এন্ড হোন্ডা মোটরবাইকস। দেখেন আগেরটা কি আমি আসছি না, আমরা উদাহরণ দিয়েছিলাম কি মোটর বাইক, সাথে সাথে যদি বাজার যদি এখন কার প্রডিউস করে, মানে ইয়ে করে, কি বলে, মার্কেটে নিয়ে আসতে চায়, তাহলে যেমন আমাদের দেশে কে নিয়ে আসছে, পিএইচপি, না? পিএইচপি ওরা কিন্তু মোটর বাইক আর ওদের পিএইচপি একটি কার, ওদের কারেন্ট প্ল্যান্টের কাজ চলছে, কিন্তু ওটা মার্কেটে নিয়ে আসছে। এই যে আলাদা আলাদা দুইটা নিয়ে আসলো, এটা কিন্তু নাম একই রাখলো। সে এই যে হোন্ডার কথাই, হোন্ডা তো আমাদের কমন একটা প্রোডাক্টের ভিতরে পড়ে। হোন্ডা কারও আছে, আবার হোন্ডা বাইক আছে। বাইক বলতে তো আমরা হোন্ডাই বুঝি, মানে কিন্তু এখনো বলেই ফেলে হোন্ডা, মোটরসাইকেল দেখলেও হোন্ডা বলে। কারণ কি, হোন্ডাতে এমন ভাবে মার্কেটে নিয়ে আসছিল, জাপানিজ, একসময় তো জাপানিজ এই প্রোডাক্টটা অনেক পপুলার ছিল, এখন আর মার্কেটে অনেক কম্পিটিটর চলে আসছে। স্যার বাংলাদেশে লাক্স মানে হচ্ছে গায়ের মার্কা সাবানে বুঝায়, লিপস্টিক এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন লাক্স হচ্ছে একটা ব্র্যান্ড, লাক্সের গায়ের মাখা সাবান, কিন্তু ওর কিন্তু এটার কিন্তু লাক্সের কিন্তু ব্র্যান্ড এক্সটেনশন বলা যাবে না। বুঝতে পেরেছেন কি? এটা লাক্সের লাইন এক্সটেনশন বলা যাবে। কিভাবে লাইন এক্সটেনশন? লাক্সের যে মাঝে ইয়ে দিত না, ওদের ভিতরে কি দিত, চন্দন দিত না, বিভিন্ন রকম সাইজ না, মানে প্রোডাক্টের কোয়ালিটিতে একটু চেঞ্জ দিয়ে এসে যদি আরেকটা লাক্স তৈরি করে, তখন সেটাকে বলবো যে আমরা লাইন এক্সটেনশন। ব্র্যান্ড এক্সটেনশন মিন্স হচ্ছে ইউনিলিভারের কথাই আপনি চিন্তা করেন, ইউনিলিভারের লাক্স হলো একটা, অ্যাজ ওয়েল অ্যাজ লাইফবয় আরেকটা, দুইটাই তো সাবান, তাই না? কিন্তু তারা কি করলো, যে
এই যে কাইমাকা সাবান এটা হচ্ছে লাইন এক্সটেনশন, বা কিন্তু নাম ব্র্যান্ড নামও তো আলাদা আলাদা করছে। হ্যাঁ, এই জন্য এটাকে কিন্তু ওই উদাহরণে নিয়ে আসা যাবে না, আমি ওটা মিলাই ফেলবো। আপনি যখন ব্র্যান্ড নেমটা চেঞ্জ করবেন তখন কিন্তু আপনাকে বা মানে সেই একই নাম রাখতে হবে, ব্র্যান্ড নেমটা ঠিক রাখতে হবে, প্রোডাক্টটা চেঞ্জ করে ফেলতে হবে, তখন সেটা ব্র্যান্ড এক্সটেনশন, তাকে বলে ব্র্যান্ড এক্সটেনশন। আর প্রোডাক্টটা ঠিক রাখলো, একই প্রোডাক্ট, দুটাই গায়ে মাখা সাবান, দুটাই কাপড় কাচা সাবান, কিন্তু নামে 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 একটু লাক্সের সাথে একটু কোনো একটু নাম একটু চেঞ্জ করে দিয়ে আর একটা নাম, তখনই সেটাকে আপনি যে বলে লাইন এক্সটেনশন বলে। এই যে লাইক বলে আরএসএল এ ক্লিক আর ভিশন, এই দুটো কিন্তু লাইন এক্সটেনশন। সাথে সাথে ব্র্যান্ড এক্সটেনশনটা কি দুটো মিলাই ফেলেন না। ব্র্যান্ড এক্সটেনশনটা হচ্ছে ভিশন, ভিশনের একটা ফ্যানও আছে, আবার একটা এসিও আছে, একটা ফ্রিজও আছে, টেলিভিশনও আছে, এগুলো কিন্তু ব্র্যান্ড এক্সটেনশন। সব ভিশন কিন্তু বিভিন্ন প্রোডাক্ট। এবার মাল্টি ব্র্যান্ডস, হ্যাভিং মেনি ডিফারেন্ট ব্র্যান্ডস ইন দ্য সেম প্রোডাক্ট ক্যাটাগরি। এই যে মাল্টি ব্র্যান্ডস এর সেম প্রোডাক্ট ক্যাটাগরি বিভিন্ন নামে যেগুলো আসে সেটাই হচ্ছে মাল্টি ব্র্যান্ডস। এই যে যেমন লাক্স বললাম, তারপরে লাইফবয় বললাম। নিউ ব্র্যান্ডস কি? New brands are created for new products and for war markets, usually because existing brands are not deemed suitable. এই যে যখনই কোনো কোম্পানি ভাবে যে আমি এটা দিয়ে আমি শিখছি, মানে এটা এই ব্র্যান্ডটা কোনো কারণে ফল করতে পারে, কোনো কারণে এটা পাবলিকের কাছে দিচ্ছে না, একটা ব্যাড এক্সপায়ারেশন পিরিয়ড হয়ে গিয়েছে, ব্যাড ইমেজ ক্রিয়েট হয়ে গিয়েছে, তখনই কিন্তু তারা যে নিউ ব্র্যান্ডের কথা ভাবে। নিউ ব্র্যান্ড দিয়ে একই প্রোডাক্ট কিন্তু নামটা একটু চেঞ্জ করে নিয়ে চলে আসে, এটা হচ্ছে নিউ ব্র্যান্ডের স্ট্র্যাটেজি। Co-brands, two brands are combined in an offer, so the brands reinforce each other. So Dell computers with Intel processor. আপনাদের যেটা ইউজ এরকম একটা উদাহরণ এখানেই দেওয়া আছে। co-brands বলতে দুইটা কম্বিনেশন দিয়েই কিন্তু একটা এই কম্পিউটারটা করেছে, যে ইন্টেল প্রসেসর হবে আবার ডেল কম্পিউটার্স। তখন আমরা দুইটা কম্বিনেশন যখন হবে তখন তো আমরা সেটাকে বলবো co-brands। তাহলে 5টা ব্র্যান্ড স্ট্র্যাটেজি, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, আপনারা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, যে লাইন এক্সটেনশন, ব্র্যান্ড এক্সটেনশন, মাল্টি ব্র্যান্ডস, নিউ ব্র্যান্ডস, co-brands, কোনো একটা ডেফিনেশনও চলে আসতে পারে। হোয়াট ইজ ব্র্যান্ড এক্সটেনশন বা লাইন এক্সটেনশন, আপনার কি ঠিক বেসিক জিনিস যেটা বুঝেছেন সেটাই লিখবেন। আচ্ছা, হোয়াট ইজ ব্র্যান্ড ইমেজ? Brand image কি? An image is the set of beliefs, ideas and expression that a person holds regarding an object. একে বলা হচ্ছে কোটা, মানে দিনের দশটা কোটা। সে কি বলেছে যে ইমেজ হচ্ছে beliefs, idea and expression that person holds regarding an object. Brand image is the perception of the brand in the mind of the customer. It is an advocate of beliefs, ideas, and expression that the customer holds regarding the brand. Brand can be perceived differently by different customers. Hence, the formation of a consistent brand image is a huge task for any business. Brand image পরিমাণের ইম্পর্টেন্ট, এখানে সহজে আপনারা বুঝতে পারবেন। ব্র্যান্ড ইমেজটা যে জিনিস নিয়ে দেখেন ব্র্যান্ড ইমেজটা ক্রিয়েট হয়, সবাই তো সময় ইমেজ বুঝছে, তাই না? সব প্রতিষ্ঠানেরই ইমেজ আছে,
যেমন আপনি দেখেন নাম শুনলেই মানুষ প্রথম ধাক্কায় বুঝতে পারে এটা এরকম। এবং creativity, এখান থেকে যারা বের হয় তারা এই পদ্ধতি নিয়ে বের হয় এবং তারা এরকম বিষয়গুলোর উপরে এক্সপার্টাইজ। ব্র্যান্ডের ক্ষেত্রেও তাই, ব্র্যান্ডটা তৈরি হয় বিজনেসটা ক্রিয়েট হয় বিএস থেকে, আইডিয়া থেকে, ইমপ্রেশন থেকে। আমাদের আমরা কিন্তু ধর্ম প্রাণ মুসলিম আমাদের দেশে, তারা তারা কিন্তু এই গ্রেস ইমপ্রেশন এক্সপ্রেশন যাই বলে এগুলোতে যেমন পারসেপশন তারা কিন্তু কোনোভাবেই এগুলো বলে দিতে পারে না, যার কারণে এই মার্কেটিং যার করে তাদের কিন্তু এগুলো সবসময় মাথায় রাখতে হয় এগুলোতে যাতে কোনো ভাবে কাউকে হিট না করে। সেটা হচ্ছে ব্র্যান্ড ইমেজ। ইম্পর্টেন্স কি? ইম্পর্টেন্স অফ ব্র্যান্ড ইমেজ। Every company strives to build a strong image as it helps in fulfilling their business motives. Strong brand image has the following advantages: more profits as new customers are attracted to the brand. Also, strong brand image has the following advantages: which are more profits as new customers are attracted to the brand. Easy to introduce new products under the same brand. Normally, যে ব্র্যান্ড ভ্যালু আছে দেখবেন যে এই প্রোডাক্ট গুলো বাজারে বিক্রি করাও সহজ। যারা ডিলারশিপ নেয় তারা কি করে, তারা যখন ভালো প্রোডাক্টের ডিলারশিপ নিবে তখন দেখবেন যে ভালো প্রোডাক্টের ডিলারশিপ নিলে এই যে ভালো যে প্রোডাক্টটা মার্কেটে মানে গেলেই রিটেইলাররা আগে অর্ডার দিয়ে রাখে যে আমার এই প্রোডাক্টটা শেষ হয়ে গেছে, এটা যদি আসে সাথে সাথে যেন আমার এখানে পাঠায় দেয়। আমি কিন্তু ডিস্ট্রিবিউশন চ্যানেলে নিয়ে কথা বলছি, একেবারে লোকালি আমরা যে জায়গা থেকে ব্র্যান্ডটা ভাবি সেই জায়গা থেকে বলছি যে আমরা কিন্তু দোকানে গিয়েও অনেক সময় বলে আসি যে এই প্রোডাক্টটা তো আমার দরকার ছিল, আপনার এখানে এটা নাই, যদি পারেন নিয়ে এসে রাখেন। এই যে ব্র্যান্ড ভ্যালুটা, ব্র্যান্ড যে পরিচিতি, তখনই যখন একটা সুপরিচিত একটা ব্র্যান্ডেড কোম্পানি তারই আরেকটা প্রোডাক্ট, যে নিউ ব্র্যান্ড স্ট্র্যাটেজি যেটা আমরা বললাম, তাই না, নিউ ব্র্যান্ড আরেকটা নিয়ে আসলো, আরেকটা প্রোডাক্ট নিয়ে আসলো, তখন কিন্তু এটা মানে ইন্ট্রোডিউস করাতে বা এটা এই কোম্পানি সম্পর্কে তো আমাদের ভালো ধারণা আছে, এই ব্র্যান্ড সম্পর্কে ভালো ধারণা আছে যে এরা তো এই স্ট্যান্ডার্ডে, তখন কিন্তু এটা সহজেই ইন্ট্রোডিউস করতে পারে। Boost the confidence of existing customers, helps in retaining them. দেখেন ভালো ব্র্যান্ড ইমেজ থাকলে আপনি বুস্ট আপনার কনফিডেন্সকে বুস্ট করতে পারেন এক্সিস্টিং কাস্টমারের ভিতরে যে হ্যাঁ এই প্রোডাক্ট, তো সে তখন আরেকজনকে সাজেশন করতেও সে ভয় পাবে না, সে ইজিলি বলে দেবে যে হ্যাঁ এই প্রোডাক্টটা তো খুবই ভালো, আমি তো একটা ইউজ করি, এটা এত ভালো ইউজ করতেছি যে এরকম আপনিও এটা নিতে পারেন। এই জিনিসগুলোই হচ্ছে কনফিডেন্স এবং এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং, যেটা এক্সপেরিয়েন্সটা ভালো সেটা শেয়ার করে। বেটার বিজনেস কাস্টমার রিলেশনশিপ, কাস্টমারদের সাথে রিলেশনশিপ ভালো করতে এবং পানি ফিল্টার করতে লিভারের একটা আছে না, ফিল্টারের প্ল্যানেরও একটা আছে, নাম কি এটা? আচ্ছা না মানে আপনি একটা কিনবেন, কত ফোন দেয় ওদের কাস্টমারকে, যাদের আছে বা নাম্বার দেওয়া আছে তারা বুঝতে পারে
স্যার এখন কি অবস্থা কেমন চলতেছে, আমাদের নতুন করে এটা আসছে না, তো এবং প্রোডাক্টের ওরা হেল্পলাইনও দিয়ে দেয় যে আপনার কোনো সমস্যা হলে আপনি এখানে কল করতে পারেন, ইনস্ট্যান্ট সাপোর্ট দেয়। While a company with a bad image may struggle to operate and might not be able to launch a new product under the same brand. Very bad image থাকে, vice versa. Operation brand value equity. Brand equity is a set of assets or liabilities in the form of brand visibility, brand associations, and customer loyalty that add or subtract from value of a current or potential product or service driven by the brand. It is a key construct in the management of not only marketing but also business strategy. Brand equity also alters the perception of brand value by demonstrating that a brand is not only a tactical aid to generate short-term sales, but also a strategic support to a business strategy that will add a strong long-term value to the organization. Brand equity is a premium that customers are prepared to pay for a brand compared to a similar generic product. দেখেন এই যে অ্যাসেট এন্ড লায়াবিলিটিস, এই যে দুটো ডিফারেন্স, এটাই কিন্তু কি ইকুইটি না? আমরা তো ইকুয়েশন জানি না, ইকুয়েশনটা কি জানো আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন আছে আপনাদের? as equal to L plus OE. লায়াবিলিটিস প্লাস ওনার, তাই না? Owner security, জি স্যার, liability plus owner security. তো এখানে ব্র্যান্ড ইকুইটি কিন্তু তাই বোঝালো, তাই না? তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? কোনটা অ্যাড করবে, কোনটা সাবট্রাক্ট করবে, এভাবে কিন্তু ব্র্যান্ড ইকুইটিটাও ক্রিয়েট হয়। A set of assets or liabilities in the form of brand visibility. কিন্তু ব্র্যান্ডের এটা কিন্তু দেখা যাবে না, তাই না? কিন্তু এটাকেও এটা tangible asset না স্যার, intangible asset না স্যার? ইনটেনজিবল আছে, হ্যাঁ, এই জন্য তো এটা দেখা যায় না, কিন্তু এটাকেও এইভাবে মেজার করা যায়, সেটাকেই বলা হচ্ছে ব্র্যান্ড ইকুইটি। আপনার মেজারমেন্টে এটা নিয়ে আসতে হবে, কারণ কি এটা তো আমাদের একটা অ্যাসেট, ব্র্যান্ড একটা অ্যাসেট, তাই না? সো অ্যাসেটটাও ওই জন্য ওইভাবে মেজার করে, মেজার করাটাকে এখানে বলা হচ্ছে ব্র্যান্ড ইকুইটি। Brand value. Brand value, on the other hand, is the financial worth of the brand. To determine brand value, businesses need to estimate how much the brand is worth in the market. In other words, how much would someone purchasing the brand pay? এটা কিন্তু আইডেন্টিফাই করা ভেরি টাফ, আবার ভেরি ইজি। কোনটা? আপনি যখন দেখবেন মার্কেটে কম্পেয়ার করবেন যে আপনার প্রোডাক্ট এবং সাথে সাথে একই কোয়ালিটি, কোনো সময় একই মডেলের, একই ডিজাইনের প্রোডাক্টের দাম দেখবেন যে একটু কম বেশি। যেমন আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন ভি বা সিঙ্গার এগুলোর এসি কিনবেন, ওয়ালটনের এসি কিনবেন, এইগুলো কিনবেন, সাথে সাথে আপনি শার্প বা জেনারেলের এসি কিনবেন, তখন যদি একই সবই 2 টন, সবই 1.5 টনের এসি, দামে দেখবেন যে ডিফারেন্স আছে না? এটা আপনারা খেয়াল করছেন? এটা কিন্তু এটা কেন কি ব্র্যান্ড লয়্যালটি চলে আসছে, তাই না? তাহলে কি আমরা এখানে বলতে পারি যে এইটুকু কাস্টমার দুটাতেই ঠান্ডা হয়, দুটাই এসি, দুটাই 1.5 টন, কিন্তু জেনারেল এসির যে ব্র্যান্ড যে লয়্যালটি আছে কাস্টমারের কাছে, সেটার জন্যই কিন্তু জেনারেল এসিতে 10,000 টাকা 20,000 টাকা বেশি দিচ্ছে কাস্টমার। এই যে 20,000 টাকা বেশি পে করতেছে, এটাই কিন্তু কতটুকু সে নতুন মানে এক্সট্রা পে করলো, এটাই কিন্তু ব্র্যান্ড ভ্যালু, তাই না? It is important to note that a positive brand value does not automatically equal positive brand equity.
তো এরপরে আসেন প্রোডাক্ট পোর্টফোলিও। The product portfolio is a collection of products or services an organization provides to its customers. After determining the main target markets and the type of products it will offer, the organization needs to determine the variety and assortment of those products. Product portfolio is a collection of products or services an organization provides to its customer. একটা ব্র্যান্ডের যতগুলো 10টা প্রোডাক্ট আছে 10টা প্রোডাক্ট নিয়ে একটা পোর্টফোলিও, সেটাকে বলা হচ্ছে কালেকশন অফ প্রোডাক্টস or services an organization provides to its customers. তাহলে what is product portfolio আমরা তো এটা বলতে পারবো, তাই না? এরপরে আসেন এলিমেন্টস অফ টিপিক্যাল প্রোডাক্ট পোর্টফোলিও। কি কি থাকে? Product item, which is the individual product that is a specific model of phone or a brand of washing powder. The organization will usually sell a variety of product items. Therefore, a product line, this is a collection of product items that are closely related. For example, a soup company sells many types of soup. The product line, product mix, this is the total range of product lines that a company has to offer. It consists of wide depth. Wide is the number of product lines. For example, Apple sells computers, iPods, phones, and accessories. Depth is the number of product items within each product line. For example, Apple sells iPods. এরপরে আসেন কি different way of defining a product. তিনটা ভাবে প্রোডাক্টকে ডিফাইন করতে হবে। সো ডিফারেন্ট ওয়ে বলছে এই তিনটা ভাবে প্রোডাক্টকে ডিফাইন করা যায়। The core product, actual product, or the augmented product. The core product কি? What is buyer really buying? The core product refers to the use, benefit, or problem-solving service that the consumer is really buying when purchasing the product. That is the need. That is the need that is being fulfilled. প্রোডাক্ট বলতে যেটা আসলে রিয়েলি বাই করতে চায়, হ্যাঁ, সেই প্রোডাক্টটাকেই বলা হচ্ছে প্রোডাক্ট। এই জন্য বলা হচ্ছে যে ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন ভাবে কিন্তু প্রোডাক্টকে ডিফাইন করা যায়। যেমন হচ্ছে প্রোডাক্ট, অ্যাকচুয়াল প্রোডাক্ট, অ্যাগমেন্টেড প্রোডাক্ট। The actual product is the tangible product or intangible service that serves as a medium for receiving core product benefits. Product benefits mediumটাকে বলা হচ্ছে যে actual product। মাথায় রেখে এরপরে the augmented product. The augmented product consists of the measures taken to help the consumer put the actual product to sustained use, including installation, delivery, and credit, warranties, and after-sales service. মানে যেগুলো হচ্ছে আপনাকে আগ্রহী করে তোলে যে এটা আপনি কিনবেন, কেন কিনবেন, এটাতে এই বেনিফিটগুলো আছে। যে বেনিফিটগুলো আছে সেগুলো কিভাবে হেল্প করে, সেই প্রোডাক্টগুলোকে বলা হচ্ছে বা সার্ভিসকে বলা হচ্ছে অ্যাডভান্টেড প্রোডাক্ট। এই তিন ধরনের প্রোডাক্ট ডিফারেন্ট ওয়েজ, মানে কিভাবে আপনি ডিফাইন করতে পারবেন একটা প্রোডাক্টকে, যে কোর প্রোডাক্ট, অ্যাকচুয়াল প্রোডাক্ট আর অ্যাগমেন্টেড প্রোডাক্ট। অ্যাকচুয়াল প্রোডাক্ট হচ্ছে যে ট্যানজিবল প্রোডাক্ট আর ইনট্যানজিবল সার্ভিস দ্যাট সার্ভস অ্যাজ দ্য মিডিয়াম ফর রিসিভিং কোর প্রোডাক্টস বেনিফিটস। আমরা এগুলোই আজকে আমাদের আলোচনা ছিল, আমরা মোটামুটি শেষ করে ফেলেছি। আমাদের মার্কেটিং এর উপর মানে আরো 2টা ক্লাস আছে না? না, একটা আছে, লাস্ট ক্লাস আছে। হ্যাঁ,
প্রোডাক্ট ডেভেলপমেন্ট আর প্রোডাক্ট সার্ভিস লাইফ সাইকেল। আমরা লাইফ সাইকেল, প্রোডাক্ট লাইফ সাইকেল বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট সাইকেল এটা নিয়ে একটু আলোচনা করব। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন কোনো? জি স্যার। আচ্ছা, এই যে আমরা আমাদের নেক্সট ক্লাস, আপনাদেরকে এই শীতের তোমার কাছে থাকার কথা। তো আমাদের লাস্ট ক্লাসে আমরা মার্কেটিং এর ক্লাসগুলো শেষ করবো। আপনারা যেহেতু যারা সবগুলো ক্লাস করেছেন, সাথে সাথে যারা এখন স্টাডি করতেছেন, তারাও যদি তেমন কোনো ঝামেলা থাকে বা কোথাও বুঝতেছেন না, সেগুলো নিয়েও নেক্সট ক্লাসে যদি একটু আলোচনা করেন, তাহলে আমরা চ্যাপ্টারটা শেষ করে ফেলবো, ঠিক আছে? আর যদি ওইগুলো আমরা একটু রিক্যাপ দেওয়ার চেষ্টাও করবো যদি সময় পাই। যদি আপনাদের কোথাও যে এটা একটু আরেকটু আলোচনা করলে ভালো হতো এরকম যদি থাকে, তাহলে সেগুলো একটু মেনশন করেন নেক্সট ক্লাসে। ঠিক আছে, আমরা কি এখন শেষ করে দেবো? আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কোশ্চেন না থাকলে আমরা এখন শেষ করে দিই। আগামী দিনে আমাদের পরে আমরা থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ,